রাতের গভীরে পর্ব ৩। তুমি কি কখনো আয়নায় নিজের প্রতিবিম্বের মুখটা নড়তে দেখেছ, কিন্তু তুমি নিজে নড়নি? রিফাতের সঙ্গে সেটাই ঘটল। সে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়নার ভেতরের সে হাসছে। সবকিছু যেন থেমে গেছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ থেকে শব্দ বেরোলো না। আয়নার কাঁচটা ঠান্ডা হয়ে বরফের মতো জমে গেল, আর তার ভেতর থেকে সেই মেয়েটি, সাদা শাড়ি, এলোমেলো চুল, আর ঠোঁটে একখানা লাশের মতো হাসি, ধীরে ধীরে আমার মুখে হাত রাখল। চোখ বন্ধ করার আগেই আমি শুনলাম, তুই তো আমার শরীর নিয়েছিস, এখন তোরটা আমি নেব। অন্ধকার। তারপর আমি দেখলাম আমি আর আমার ঘরে নেই। আমি এখন আয়নার ভেতরে বন্দী। বাইরে দাঁড়িয়ে থাকা রিফাতটা আমি না। সে হাসছে, মাকে ডেকে বলছে, মা, আজ আমি তোমার জন্য ফুল এনেছি। কিন্তু মা বুঝতে পারছে না ওটা আমি না। রাত বাড়তেই বুঝলাম আয়নার ভিতরে সময় থেমে আছে। বাইরের প্রতিটা মুহূর্তে আমি দেখি সে আমার শরীর নিয়ে করছে ভয়ঙ্কর সব কাজ। মায়ের সামনে দাঁড়িয়ে সে ফিসফিস করে বলে, রিফাত মারা গেছে অনেক আগেই। আমি চেঁচাতে চাই, কিন্তু আয়নার ভেতর থেকে কেউ শোনে না। তখনই পেছন থেকে ঠান্ডা এক নিঃশ্বাস শুনি। ভেবেছিলে শুধু আমি আছি এখানে? আমি ঘুরে দেখি আয়নার ভেতরে আরো অনেক মানুষ। তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ গর্তের মতো ফাঁকা। তাদের সবাই বলল, তুই এখন আমাদের একজন। এক মুহূর্তে বুঝে গেলাম যারা বটগাছের নিচে মারা গেছিল তাদের আত্মাগুলো আয়নার ভেতরে বন্দী, আর বাইরের পৃথিবীতে তাদের শরীর দখল করে নিচ্ছে সেই এক মেয়ে। এখন সে আমার শরীর নিয়ে হেসে বলছে, আগামী পূর্ণিমার রাতে তুই আমার মতো হয়ে যাবি। আমি আয়নার ভেতর থেকে মরিয়া হয়ে চিৎকার করলাম, না, কেউ আমাকে শুনছে না কেন? তখনই বাইরের আমি মাথা ঘুরিয়ে আয়নার দিকে তাকালাম। চোখ দুটো রক্ত লাল, আর ঠোঁটে সেই ভয়ঙ্কর হাসি। চুপ থাক রিফাত, এখন আমি বাঁচব। আয়নার ভেতরে বন্দি রিফাত কি বেরোতে পারবে, নাকি পরের পূর্ণিমার রাতে ও চিরতরে সেই আত্মার রূপে হারিয়ে যাবে? জানার জন্য অপেক্ষা করো রাতের গভীরে পর্ব ৪।